সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আমরা চলে আসছি মাধ্যমিক প্রশ্ন নিয়ে আলোচনা চলছিল আমাদের, আমরা সেটাই করব আজকেও, সেটা নিয়ে হবে 2018 সালের শর্ট কোশ্চিন নিয়ে। শর্ট কোশ্চিনে মাধ্যমিক প্রশ্নপত্র 2018 আমাদের 1 থেকে 3 পর্যন্ত হয়ে গেছিল, আজকের আলোচনা 4 থেকে হবে, তাই তো? তা সেই 4-এর প্রথম অঙ্কটা দেখি কি আছে। কি বলেছে যে বার্ষিক সরল সুদ হারে 4% থেকে 3.4% হওয়ায় এক ব্যক্তির আয় 60টা কমে যায়। এগুলো হয়েছিল নাকি? আচ্ছা, তাহলে সুদের হার, একের অঙ্কটা থেকে আমি করছি। সুদের হার কমে গেল, সুদের হার কম, কত হচ্ছে? 4 থেকে 3.4% বাদ। আগে 4 ছিল, সেটা হয়ে যাচ্ছে কত? 3.4%। তার মানে কত পার্সেন্ট কমে গেল? 1/4% কমে গেল। আচ্ছা, 1/4% কথা কমে যাওয়ার মানে কি? 1/4 টাকা কমে যাবে যদি আসল কত টাকা হয়? 100 টাকা হয়, তাই তো? পার্সেন্ট মানে কতটা, তাই তো? তাহলে 1/4 টাকা সুদ কম হবে যখন আসল সমান 100 টাকা, কি তাই তো? দিয়ে 1 টাকা সুদ কম হবে যখন আসল কত হবে? 100 × 4-এর 1 টাকা। আর কত আছে আমাদের? সুদ কমে গেছে কত টাকা? 60 টাকা সুদ কমে গেছে। তাহলে 60 টাকা সুদ কম হবে যখন আসল কত হয়ে যাবে? 100 × 4 × 60 টাকা, তার মানে 24,000 টাকা। কত হয়ে যাবে এটা? 24,000 টাকা। তাহলে বুঝতে পারলে সবাই? তাহলে সুদের হার যেটা কমে যাবে যত পার্সেন্ট, সেটা আমরা আগে প্রথমে বের করে নেবো, অঙ্কগুলো এইভাবে করবো। করে তাহলে যেটা বেরাবে তত টাকা সুদ কমে যায় কত? আসল 100 টাকা হলে 1 টাকা সুদ কমে যায় কত হলে? আসল 60 টাকা সুদ কমে যায় কত? আসল হলে। আমাদের কত বেরিয়ে গেল? 24,000 টাকা। আচ্ছা, চলে আসছি 2-এর অঙ্কে। আচ্ছা, 4-এর 2 কি বলেছে? যে এ ও বি যথাক্রমে 15,000 টাকা আর 45,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। তাহলে এর লভ্যাংশ কত? অঙ্কগুলো করা হয়েছিল। আচ্ছা, 2, 3 মধ্যে আমি করে দিয়েছি, 2 আর 3 করে দিয়েছি আমি। 4 পর্যন্ত 4-এরটাও করিয়ে দিয়েছি আমি। 5 থেকে করছি, হ্যাঁ, আমি খেয়াল করতে পারছি না, মনে হচ্ছে করিয়ে দিয়েছি সবগুলোকে। 5 থেকে দেখছি, দেখো 4-এর 5 কি বলেছে? এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে একটা ছবি আঁকি। এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, তাই বলেছে তো? আমি 5-এরটা করছি কিন্তু, হ্যাঁ, এটা 5 নম্বর অঙ্ক। পি ও কিউ বিন্দু ছেদ করে। এপি সমান 4 সেমি, এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি, এটাও মনে হচ্ছে করে দেওয়া হয়েছিল। পিবি সমান এ কিউ, এইটার সঙ্গে এটা সমান। এইটা যদি এক্স ধরি, এটাও তাহলে এক্স, তাহলে ধরি পিবি সমান এ কিউ সমান এক্স সেমি। এবার আমরা থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি হবে? এপি বাই পিভি মানে এইটার এটার অনুপাত, এটার এটার অনুপাতের সঙ্গে কি হয়? সমান হয়। থ্যালেসের উপপাদ্য বলছে যদি এটা সমান্তরাল হয়, হ্যাঁ,
এই এই বাহুটা যদি এটা সমান্তরাল হয় তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা হবে। তার মানে AQ বাই QC, AQ বাই QC, বা AP এর মান কত 4 বসালাম, PB এর মান x, AQ এর মান x, QC এর মান 9, বজ্রন করলে x² সমান 36 বা x সমান প্লাস মাইনাস 6 হয়। আমাদের এখানে x সমান প্লাস 6টাকে নেব, হ্যাঁ, কারণ দৈর্ঘ্য তো, দৈর্ঘ্য কোনো কিছু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে প্লাস 6 আমাদের आंसर হবে। হ্যাঁ, তাহলে FP সমান কি দেওয়া আছে এটা, PB সমান AQ সমান কত হয়ে যাবে সেটা 6 সেন্টিমিটার হয়ে যাবে। পরেরটাও তো মনে হচ্ছে করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি 7 থেকে করছি, আবার 6টাও করিয়ে দিয়েছি মনে হচ্ছে না। হ্যাঁ, 7 থেকে করছি, আমার খেয়াল আসছে না, মেমোরিতে নিয়ে আসতে পারছি না যে কত দূর পর্যন্ত করিয়েছিলাম। আমি 4 7 মনে হচ্ছে করিয়ে দিয়েছি, 6টাও করিয়ে দিয়েছি, 6 পর্যন্ত সব। আচ্ছা, 4 7, আচ্ছা 4 7টা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। A ও B কোণ 60 ডিগ্রি, CD সমান 6 সেমি হলে ও। এটা যদি AB হয়, সমদূরবর্তী আমি যেমন করে খুশি আঁকতে পারি, কোনো অসুবিধা নাই। এটা CD জ্যা, এর দূরত্বটা কি সমান তাই বলছে। তাহলে AOB সমান 60 ডিগ্রি, AOB কেন্দ্র ও যোগ করলাম, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, আর CD সমান 6 বলে দিয়েছে, এটা 6, এটা 6 মানে এটাও 6, এটা 6 মানে AOBটা কি ত্রিভুজ। আচ্ছা, যেহেতু AB ও CD জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, অতএব AB সমান CD সমান কত হবে 6 সেমি হলো। এবার ত্রিভুজ AOB এর কোণ OAB সমান কোণ ABO সমান কি করে পাবো, 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাবো। দেখো খেয়াল করে দেখো, এই ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি, তাহলে বাকি এইটা এটা মিলে কত ডিগ্রি, এই 180 থেকে 60 বিয়োগ করে পেয়ে যাবো। আবার দেখো এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কোণ দুটো কি সমান, 2 দিয়ে ভাগ করে পেয়ে যাবো, এটা 60 ডিগ্রি হবে। তার মানে অতএব AOB কি ত্রিভুজ হয়ে গেল, AOB সমকোণী, এই সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। অতএব OA সমান OB সমান কত সেমি, 6 সেমি। তাহলে কি চেয়েছে, বৃত্তটির কি চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। অতএব বৃত্তটির ব্যাসার্ধ, বৃত্তটির, এত ডিটেইলসে না লিখলেও চলবে, আমি তোমাদের বুঝতে সুবিধা হবে বলে আমি লিখলাম, বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আচ্ছা, বোঝাতে পারলাম এটা। তাহলে কি হলো, এই যেহেতু AB আর CD জ্যা দুটো সমদূরবর্তী কেন্দ্র থেকে, তাহলে তাদের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। হ্যাঁ, তাহলে AB সঙ্গে CD সমান হবে, তাহলে তার মানে কি 6 সেমি করা হবে। এবার AOB ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি, তাহলে বাকি কোণগুলো কি হবে, 120 ভাবে যোগ মানে বিয়োগ করে পেয়ে যাবো। আবার দেখো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হওয়ার জন্য, তাহলে কোণটার সঙ্গে কোণটা সমান, তার মানে 2 দিয়ে ভাগ করলে এক একটা কোণ আমরা পেয়ে যাবো। কত ডিগ্রি করে পেলাম, কোণটা 60 ডিগ্রি করে। তার মানে AOB ত্রিভুজের প্রতিটা কোণই যদি 60 ডিগ্রি হয়, তাহলে AOBটা কি ধরনের ত্রিভুজ হয়ে গেল, এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। যেই সমবাহু ত্রিভুজ হয়ে গেল, তাহলে প্রতিটা বাহু কত, 6 সেমি করে হলো। তার মানে আর এটাই তো সমবাহু, এই বৃত্তটার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, বা এটা 6 সেন্টিমিটার, তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ কত হয়ে গেল, 6 সেন্টিমিটার। আচ্ছা, চলে আসছি আমরা 8 অঙ্কে। 7 গেল, এবার 8।
আচ্ছা কি বলেছে 8-এর অঙ্কটায়, tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে tan থিটা প্লাস cot থিটা এই টাইপের অঙ্ক করা হয়েছে সমান 2 প্রচুর করা হয়েছে। তাহলে tan tan রেখে দিলাম, cot মানে 1/tan থিটা করা যায় সমান 2, লসাগু করে দিলাম। প্রচুর বীজগণিতে এই টাইপের অঙ্ক করেছি যে x প্লাস 1/x এর মান 2 হলে কি হয়, x এর মান কিভাবে বের করে কোথায় দেখিয়েছিলাম এটা, ঠিক সেই একই টাইপেরই অঙ্ক, সেই বীজগণিতের অঙ্ক এরকম x প্লাস 1/x এর মান 2। খেয়াল আছে এই অঙ্কগুলো প্রচুর করা হয়েছে, 7 হইতে তোমরা প্রচুর করেছে এই টাইপের, ঠিক একই টাইপেরই অঙ্ক এটা। তাহলে এটা লসাগু করলে tan স্কয়ার থিটা এটা প্লাস 1 সমান 2, বজ্র গুণন করলে tan স্কয়ার থিটা প্লাস 1 সমান 2 tan থিটা। এবার tan স্কয়ার থিটা 2 tan থিটাকে বিয়োগ করে নিয়ে চলে আসলাম, প্লাস 1 সমান 0। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়ে গেল, tan থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0, বা tan থিটা মাইনাস 1 সমান 0, বা tan থিটা সমান 1। আচ্ছা tan থিটা মান কত বেরিয়ে গেল 1। তাহলে অতএব cot থিটাও কত হবে, cot থিটা সমান 1/tan থিটা সমান কত হবে, সে 1ই হবে। দিয়ে অতএব কিসের মান চেয়েছে আমাদের, tan টু দি পাওয়ার 7 থিটা cot টু দি পাওয়ার 7 থিটা। তাহলে 1 এর পাওয়ার 7 এরও মান 1 তার পাওয়ার 7, সূচকে 7 চলে গেল, তাহলে 1 যোগ 1 সমান কত হয়ে গেল 2। তার মানে কি হয়ে যাচ্ছে, এই টাইপের অঙ্কগুলো দেখবে tan থিটা প্লাস cot থিটা যদি 2 হয় তাহলে এর সূচকে যাই দেখ না কেন, যত বড় সংখ্যাই দেখ না কেন সেটা কি হবে, সেটা 2ই আসবে। হ্যাঁ, এটা বীজগণিতের ক্ষেত্রে করা হয়েছিল, x প্লাস 1/x সমান 2 হলে x টু দি পাওয়ার হয়তো 2020 প্লাস 1/x টু দি পাওয়ার 2020 এর মান কত, তাতেও সে 2ই আসছিল। একই টাইপেরই অঙ্ক এটা। আচ্ছা তারপরে আসছে 8 গেল 9 এর অঙ্কটা। 4-এর 9 কি বলেছে, একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। এই একটা স্তম্ভ আর তার এটা ছায়া a b c, তার মানে √3:1 মানে এটা যদি √3x হয় তাহলে এটা x হবে। হ্যাঁ, স্তম্ভটার উচ্চতা যদি x ধরি তাহলে ছায়াটা কত হবে √3x, তাই বলতে চেয়েছে তো। তাহলে এই কোণটাকে আমরা ধরে নিই কত থিটা, এই কোণটা আমাদের চেয়েছে। তাহলে এবার দেখো, আচ্ছা ধরে নিই, ধরে একটু লিখে করবে, একটু ধরি ab সমান x সেমি, x যে কোনো একক বলেছে এখানে, x একক বলে লিখি, একক। তাহলে অতএব BC সমান কত হবে √3x, এই যেহেতু 1:√3:1 অনুপাত, যে অতএব ABC সমকোণী ত্রিভুজের আচ্ছা AB বাই BC সমান কত হবে। আচ্ছা ট্যানটা আগে লিখি, tan থিটা কি করে পাওয়া যায়, লম্ব বাই ভূমি, তাই তো। tan থিটা সমান কত হবে, লম্ব বাই ভূমি, দিয়ে মান বসিয়ে দিলাম x/√3x, তার মানে কেটে গেল 1/√3 সমান কত হলো tan 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত হয়ে গেল 30, tan বাদ চলে গেল দুই দিক থেকে, থিটার মান কত বেরিয়ে গেল 30 ডিগ্রি। তাহলে কিভাবে অঙ্কটা করা হলো বুঝতে পারলে পাবো কি হলো, আমরা কি করলাম যে এইটাকে x ধরে নিয়েছিলাম, তাহলে এটা √3x হয়েছিল। এবার tan থিটা মানে কত, লম্ব বাই ভূমি, তার মানে x/√3x কেটে গিয়ে 1/√3, tan এর মান 1/√3 কত ডিগ্রিতে হয় 30 ডিগ্রিতে, তাই দুই দিকে তুলনা করে tan বাদ চলে যাবে, থিটার মান কত হয়ে গেল 30 ডিগ্রি। পরিষ্কার হলো সবার কাছে। আচ্ছা এবার 10-এর অঙ্ক যাচ্ছি আমরা। আচ্ছা 10-এরটা কি বলেছে, দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:√3, চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। এবং কঠিন অঙ্ক কিছুই নাই, দুটো
লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, আয়তন তাদের উচ্চতার সমান, আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাতটা দেওয়া আছে। ধরি উচ্চতাটা, এটা ধরে নিই, ধরি প্রথমটির উচ্চতা h একক আর দ্বিতীয়টির উচ্চতা কি কত হবে 2h একক, তাই তো? দ্বিতীয়টির উচ্চতা কি হবে 1:2 অনুপাত যেহেতু বলেছে। আচ্ছা, ধরি প্রথমটির ব্যাসার্ধ স্মল r একক, আচ্ছা দ্বিতীয়টির ব্যাসার্ধ ক্যাপিটাল R একক। আচ্ছা তাহলে শর্ত কি বলছে, শর্তানুসারে আমি একবারই করছি, হ্যাঁ। প্রথমটার আয়তন কি করে, চোঙের আয়তন কি করে পাওয়া যায়, পাই r স্কয়ার ইনটু h, আর এটার সঙ্গে আমার দ্বিতীয়টার আয়তন সমান, তাই তো? পাই ইনটু ক্যাপিটাল R স্কয়ার ইনটু h হচ্ছে কত 2h। কি এই বলতে চেয়েছে যে চোঙ দুটোর আয়তন, এটা এই আয়তন এই আয়তনটা সমান, তাই তখন বলা আছে এখানে যে চোঙ দুটির আয়তন সমান, এই যে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান। তাহলে চোঙের আয়তন সূত্র পাই r স্কয়ার, h প্রথমটার আয়তন, এটা দ্বিতীয়টার আয়তন, সেই দুটো সমান। 2 থেকে পাই পাই কেটে গেল, h কেটে গেল, তাহলে r স্কয়ার সমান কত হলো 2r স্কয়ার হলো। উভয় পক্ষে বর্গমূল করলাম, তাহলে কত হলো √2r, r সমান হলো √2r। কি চেয়েছে উত্তর? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? অতএব r/r সমান √2 বাই নিচে কত আছে কিছু না, আমরা 1 করে নিতে পারি। অতএব r/r কত হয়ে গেল √2:1। তাহলে ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কত হয়ে যাচ্ছে √2:1। তাহলে চোঙ দুটোর ব্যাসার্ধের অনুপাত √2:1। আমরা কিভাবে করলাম আরেকবার বলে দিচ্ছি। তখন কি করলাম, তাদের ব্যাসার্ধ এই উচ্চতাটাকে ধরে নিলাম একটা h একটা 2h, কেন তাদের উচ্চতার অনুপাত 1:2 বলেছে যেহেতু। আর প্রথমটা ব্যাসার্ধ স্মল r ধরলাম, দ্বিতীয়টা ব্যাসার্ধ ক্যাপিটাল R ধরে নিলাম। প্রথমটা আয়তন বের করলাম, দ্বিতীয়টার আয়তন বের করলাম। সেই আয়তন দুটো দেখো শর্তে সমান বলেছে, সেই জন্য সমান চিহ্ন দিলাম। 2 দিক থেকে পাই পাই কেটে গেল, h কেটে গেল, তাহলে r স্কয়ার সমান এদিকে 2r স্কয়ার থাকলো, তাহলে r সমান কত হয়ে গেল, বর্গমূল করলে √2r, মানে r/r এর মান √2:1। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হয়ে গেল √2:1। বুঝতে পারলে সবাই? এটা চলে আসছি আমরা এবার 11 অঙ্ক। এবার আচ্ছা 11 অঙ্কটা কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 ঘন সেমি হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অর্ধগোলক, তাই তো? 11 অঙ্কটায় অর্ধগোলক আছে। অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3 পাই r3, যদি ব্যাসার্ধ r হয়, হ্যাঁ। অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন এটা কত হলো 2/3 পাই r3 ঘন একক। এখানে কোন এককে বলেছে, এখানে দেখি কত বলেছে, ঘন সেমি, একটা ঘন সেমি লিখবো, এটা ঘন সেমি। ব্যাসার্ধ হচ্ছে r সেমি, তাহলে আয়তন হলো 2/3 পাই r3। তাহলে শর্ত কি বলছে, শর্ত 2/3 পাই r3 সমান 144 পাই, তাই তো? দুই দিক থেকে পাই পাই কেটে গেল, r3 সমান 144 পাই। আচ্ছা পাইটা আমি নিচে নিয়ে চলে যাচ্ছে, পাই 3 গেল উপরে, 2 আসলো নিচে, পাই পাই কেটে গেল, 2 দিয়ে কেটে গেলে 7 × 14 72। তাহলে r এর মান √3 সাথে 21 216 রুট হবে না, এটা ঘনমূল হবে, তাই তো? ঘনমূল হলো 216 ঘনমূল হচ্ছে কত 6। তাহলে ব্যাসার্ধ কত পেয়ে গেলাম আমরা 6। উত্তর কি চেয়েছে, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে অতএব ব্যাসের দৈর্ঘ্য
ব্যাসের দৈর্ঘ্য কি হবে, এই ব্যাসার্ধের দ্বিগুণ হবে এত সেমি, সমান 6 দুগুণে কত হয়ে গেল 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা তাহলে কি ছিল, একটা অর্ধগোলকের আয়তন দেওয়া ছিল, আর অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, আয়তন হয় 2/3 পাই আর কি, এটা তো আমরা সূত্র জানি। সেই আয়তনের সঙ্গে আয়তন সমান করলাম, করে আর এর মানটা 6 পেয়ে গেলাম, এটা ব্যাসার্ধ বেরালো, ব্যাস হয়ে গেল দ্বিগুণ, 2 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, চলে আসছি পরের, এটা গেল 11, 12 নম্বর অঙ্কে চলে আসছি। 12 কি বলেছে, এটা পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে, আর কি দেওয়া আছে, f1 x1 দেওয়া আছে, আর সামেশন অফ f1 দেওয়া আছে। আচ্ছা, গড় x বারের সূত্র কি, সামেশন fi xi বাই সিগমা fi, তাই তো সূত্র জানি আমরা, গড় বের করা এটা সূত্র, তাহলে বা। আচ্ছা, এই গড়টা কত বলা আছে, 8.1 সমান, আচ্ছা সিগমা fi xi বলেছে 132 প্লাস 5k, 132 প্লাস 5k, আর নিচে কত আছে, সিগমা fi কত বলা আছে 20, এটার মান কত বলা আছে 20, বজ্র গুণন করবো, নিচে কিছু না মানে 1 ধরে নিই, বা এই দশমিক তুলে 10 করে নিলাম, দশমিক তুলে 10 করলে এটা বেটার হবে। আচ্ছা, কিংবা থাক দশমিকটা থেকে যাক, নিচে 1ই ধরে নিলাম, বজ্রগুণন করলে 132 প্লাস 5k সমান 20 দিয়ে এটা গুণ হবে, তো এটাকে 1 দিয়ে গুণ করলে এটাই থাকলো, আর 20 দিয়ে গুণ করলে কি হবে বলতে, দশমিকটা এই শূন্য জন্য বাদ চলে যাবে, তাহলে 2 1 2 আর 2 গুণ 162 হয়ে গেল। তাহলে 5k সমান 162 মাইনাস 132, বা 5k সমান বিয়োগ করলে কত চলে আসছে 30, বা k এর মান কত হয়ে যাচ্ছে 30/5 মানে 6, k এর মান, অতএব k সমান 6, তাই তো। তাহলে k এর মানটা আমাদের বের করতে দিয়েছিল, তাহলে আমাদের গড়ের সূত্র কি জানি, যে x বার, গড়কে x বার বলা হয়, সেটা সমান হচ্ছে সিগমা, ক্যাপিটাল সিগমা fi xi বাই ক্যাপিটাল সিগমা fi, যে তার মান, এটার মান বলা আছে, এটার মান আছে বসিয়ে দিলাম, এটার মান বলা আছে বসিয়ে দিলাম, বজ্রগুণন করে আমরা k এর মানটাকে বের করে দিলাম। তাহলে k এর মানটা কত বেরিয়ে গেল, 6 বেরিয়ে গেল। তাহলে আমাদের 2018 সালের মাধ্যমিকের ছোট প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, চলে যাচ্ছি আমরা 2017তে, 2017 সালে চলে যাব। মাধ্যমিকে শর্ট কোশ্চেন খুব একটা কঠিন থাকে না, বেশ সহজ অঙ্ক বলা যেতে পারে, তোমাদের দেখে বুঝতে পারছো, একটু প্র্যাকটিস করবে সব পেরে যাবে সব দেখবে। আচ্ছা, 2017-র 1-1 কি বলেছে, কোন আসল ও তার বার্ষিক সববৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত। হ্যাঁ, তাহলে আসল একটু লিখিয়ে করছি, আসল সমান 25x টাকা, তাহলে সববৃদ্ধিমূল 28x, তাই তো 25:28 যেহেতু, তাহলে সুদ কত হয়ে গেল 28x মাইনাস 25x মানে 3x, 3x টাকা। তাহলে এবার সুদের হার, সুদের হার আর এর সূত্র কি, I/100 তাই তো সূত্র দিয়ে 100 ইন্টু I এর মান কত পেলাম আমরা 3x পেলাম, P এর মান কত 25x, T এর মান কত, কত বছর বলেছিল এটা, তার বার্ষিক সববৃদ্ধিমূল মানে 1 বছর, তাহলে এটা T এর মান হচ্ছে 1, x কেটে গেল, 25 দিয়ে কেটে গেলে কত 4 মানে 12%, সুদের হার বেড়ে গেল কত 12%। আর আমরা এটাকে যদি শর্ট কোশ্চেনে আরো সংক্ষেপে করবো ভাবি, তাহলে আর সমান এটা বিকল্প প্রসেস, হ্যাঁ বিকল্প, এটা করে দিলাম, খুব সংক্ষেপে করে দিতে পারি। আচ্ছা, সুদ কত হবে 100 ইন্টু সুদ কত হবে 28 মাইনাস 25 বাই P হলো 25, T হলো কত 1, এইভাবে আমরা বের করে দিতে পারি 100 ইন্টু 3/25, 25 দিয়ে কেটে গেলে 4 মানে 12%। হ্যাঁ, সুদের হার 12%। এটা আমরা যদি শর্ট কোশ্চেনে খুব তাড়াতাড়ি আছে, অত সময় নাই, আমরা এইভাবে করে দিতে পারি। হ্যাঁ, এখানে আর x না ধরে আমরা করে দিতে পারি। তাহলে 1 নম্বরটা সবাই বুঝতে পারলে, আমরা চলে আসছি 2 এর অঙ্কে।
আচ্ছা, চলে আসছে 2 নম্বর অঙ্কে। কি বলেছে? কোন শর্তে ax² bx + c সমীকরণের একটি বীজ শূন্য হবে? হ্যাঁ, 2 নম্বর অঙ্ক, ax² + bx + c = 0, এই সমীকরণের একটা বীজ শূন্য হওয়ার শর্ত কি? এটা একটা বীজ শূন্য হওয়ার শর্ত কি হবে? c = 0। এই c যদি না থাকে, হ্যাঁ, এই cটা যদি না থাকে তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে বীজ কিন্তু শূন্য হবে, একটা বীজ শূন্য হবে। কি করে হয় আমি তোমাদের লাগবে না, এটা পরীক্ষা সময় দেখাতে হবে না, তাহলে এটা শুধু উত্তর লিখে দেবে c = 0, অর্থাৎ উত্তর অ্যান্সার হবে কত আমাদের? এটা সি এরই অ্যান্সারটা হবে সি অ্যান্সারটা। হ্যাঁ, এটা সি এরটাই অ্যান্সার হবে। কিন্তু যারা মনে করছে যে এটা কেন হলো, কি করে হলো, এটা সেটা দেখার জন্য আমি এটা জাস্ট এটা তোমাদের মানে অনুসন্ধিৎসা মনের জন্য আমি এটা করে দেখাচ্ছি। আমি সি শূন্য করে দিলাম, তাহলে কি হচ্ছে দেখো, সি নাই, তাহলে এখান থেকে এক্স কমন গেল, ax + b = 0 হলো। দেখো তাহলে অতএব দ্বিঘাত সমীকরণের নিয়ম কি? গুণফল 0 হলে এটা সমান 0 হয়, x = 0, অথবা ax + b = 0 হলো। তাহলে একটা বীজ শূন্য হয়ে গেল। তাহলে c সমান যদি শূন্য হয় তাহলে কি হয়ে যাচ্ছে? একটা বীজ কিন্তু শূন্য হয়ে যায়। হ্যাঁ, একটা বীজ শূন্য হয়, তাহলে একটা বীজ শূন্য হওয়ার শর্তই হচ্ছে c = 0। আচ্ছা, চলে আসছি তারপরে 3 অঙ্কে। কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? এই যে দুটো স্পর্শ করেনি, ছেদও করেনি, হ্যাঁ, এইরকম বলতে চাইছি। একটা বৃত্ত একটু দূরে দূরে আছে, তাহলে এদের দেখো, এ একটা সরল সাধারণ স্পর্শক, এ একটা সরল সাধারণ স্পর্শক, এ একটা তির্যক সাধারণ স্পর্শক, এ একটা তির্যক সাধারণ স্পর্শক। মোট কতগুলি? তাহলে স্পর্শক কতগুলি হয়ে গেল? 4টি স্পর্শক হয়ে যাচ্ছে। কতগুলা? 4খানা হচ্ছে। হ্যাঁ, আর যদি স্পর্শ করে যেত তাহলে 3টে হতো, পরস্পরকে বহিঃস্পর্শ করতো, তাহলে এখানে একটা হতো তির্যক সাধারণ আর এই দুটো সরল সাধারণ, মোট 3টে হতো। আর এই ক্ষেত্রে কতগুলো হয়ে গেল? 4খানা হলো। হ্যাঁ, উত্তরটা তাহলে এটাই অ্যান্সার হবে। তিন গেল, এবার 4 অঙ্ক। কি বলেছে? 4টা sin θ = cos θ হলে 2θ এর মান কত? sin θ = cos θ, বা sin θ সমান cos এর জায়গায় আমরা কি করতে পারি? sin 90° - θ পুরো কোণে ফেলে দিলাম, ফেলে দেয় তো। cos θটাকে আমি কি লিখতে পারি? sin 90° - θ, দুই দিক থেকে sin বাদ চলে গেল, θ সমান কত হয়ে গেল? 90° - θ, বা θ + θ = 90°, তাই তো। θ + θ সমান কত হয়ে গেল? 90°, বা 2θ এর মান কত বেরিয়ে গেল? 90°। তাহলে 2θ এর মান কত চেয়েছিল আমাদের? অ্যানসারটা কত হয়ে গেল? 90°। বুঝতে পারলে? এটা তাহলে কিছুই না তেমন অঙ্কটাই, ওই cosটাকে আবার কি করলাম? sin করে 90° - θ করে দিলাম, দিয়ে দুই দিক থেকে sin বাদ চলে গেল। এটা পূরক কোণের কোণানুপাতে ফেলে দিলাম আমরা, পূরক কোণে কোণানুপাত ফেলে দিয়ে দুই দিকে sin বাদ দিয়ে থিটাকে সব বাদ দিকে নিয়ে চলে আসলাম। 2θ = 90° হলো। সেটাই তো চেয়েছে, 2θ এর মান কত? তাহলে আমাদের কত হবে? 2θ এর মান 90°। আচ্ছা, 5এরটা। 5 অঙ্ক কি বলেছে? একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে? আচ্ছা, আমরা একটু সংক্ষেপেই করছি। ধরি পূর্বের আয়তন, শঙ্কু তো 1/3 পাই আর কিউ, 1/3 পাই আর r² h, 1/3 পাই r² h এত ঘন একক, এটা শঙ্কুর আয়তন, এটা তো আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, পরে আয়তন কি হয়ে যাচ্ছে দেখো? 1/3 পাই। আচ্ছা, দুটোই দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল, উচ্চতাও দ্বিগুণ হয়ে গেল। কি তাই বলতে চেয়েছে তো? কি বলেছে? তাই বলেছে না, একটা শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই যদি দ্বিগুণ হয়ে যায়, আমরা ব্যাসার্ধ দ্বিগুণ করলাম, উচ্চতাও দ্বিগুণ করলাম, দিক কি হয় দেখি সরল করে। পাই × 4r² × 2h ঘন একক গুণ করলে 8 × 1/3 পাই r² h।
কত গুণ হয়ে গেল? 8 গুণ হয়ে গেল না? ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, হয়ে গেল 8 × 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে কত গুণ হয়ে যাচ্ছে এটা? 8 গুণ। তাহলে উত্তর হবে এটা আমাদের 8 গুণ হবে, মানে ডি অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে এটা ডি অ্যান্সার, ডি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন এটা আমি করছি না, আমি একটু সংক্ষেপে করলাম। কেন? যেহেতু এটা এমসিকিউ, সময় কম লাগাতে হবে, যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। ওই জন্য আমার কি করলাম, আগে একটা আয়তন লিখে নিলাম, ব্যাসার্ধ সেক্ষেত্রে আর, উচ্চতা এইচ, পরে ব্যাসার্ধ দ্বিগুণ হলো, উচ্চতাও দ্বিগুণ হলো, পরে আমরা কি পেয়ে গেলাম, এটা 8 গুণ পেয়ে গেলাম আয়তন। এটাই তো আমাদের চেয়েছিল, এটা কত গুণ হবে। আমরা চলে আসছি 6 এর অঙ্কে। এবার 1/6 কি বলেছে, 2, 8, 2, 3 এই সংখ্যাগুলির মধ্যমা কত? হ্যাঁ, আচ্ছা, মধ্যমা পেতে গেলে নিয়ম হচ্ছে এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে 2 একবার প্রথমে লিখবো, সবচেয়ে ছোট 2, তারপর আরেকটা 2 আছে সেটাও লিখে নিলাম, তারপরে 3 আছে একখানা লিখে নিলাম 3, তারপরে 3 এর পরে ছোট হচ্ছে কত? 5, 5 কবার আছে? দুবার আছে 5, লিখে নিলাম 5 দুবার আছে। আচ্ছা, 5 দুবার হওয়ার পরে তারপরে চলে আসছে কত? 6, 6 আছে একবার, লিখে নিলাম 6 একবার। তারপরে 8, 8 আছে দুবার, লিখে নিলাম 8, 8। তারপরে কত আছে? 9 আছে একবার, লিখে নিলাম। মোট কটা ছিল দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 হলে এইদিকে 4টে বাদ গেল, এইদিকে 4টে বাদ গেল, এইটা হয়ে গেল কি? তাহলে মধ্যমা। তাহলে মধ্যমা কি হয়ে যায়? মধ্যমা হয়ে গেল 5। যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে কি হবে? যদি বিজোড় সংখ্যক পদ হয় তাহলে টোটাল পদ সংখ্যাকে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যততম হয়, মানে কত হয়ে গেল এখানে? 9 যোগ 1/2, তাহলে কত হয়ে গেল? 5। পঞ্চম পদটাই হয়ে গেল কি? মধ্যমা। পঞ্চম পদ, হ্যাঁ, পঞ্চম পদ, এই পদটাই কি হয়ে যায়? মধ্যমা হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়। নিয়ে যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে ঠিক এই দিক থেকেও সমদূরত্ব, এই দিক থেকে সমদূরত্ব, অর্থাৎ মাঝামাঝি যে একটাই পাবো না সেক্ষেত্রে সেটাই মধ্যমা। আর যদি জোড় থাকতো তাহলে মাঝের দুটো পদ নিতে হতো, তাদের গড় বের করতে হতো মধ্যমা বের করতে গেলে। এটা আমরা জানি। তাহলে এখানে যেহেতু বিজোড় আছে বলে একটা দিয়ে হয়ে গেল। আচ্ছা, 1 এর গুলো শেষ হলো, চলে আসছি 2 এর অঙ্কে। 2 এর 1 কি বলেছে? কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এটা 1 বছরে। হ্যাঁ, প্রথম বছরে দেখো কোনো সুদের সুদ হয় না, তাই হয় কি? হয় না। চক্রবৃদ্ধিতে কি নিয়ম? কি সুদেরও সুদ হবে। যেহেতু চক্রবৃদ্ধিতে প্রথম বছরে কোনো সুদের সুদ হয় না, সেই জন্য ওই প্রথম কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদটা কী হবে? সমান হবে। কিন্তু যেই দ্বিতীয় বছরে পড়ে যাবে তখন কি হবে? সরল সুদে কোনো সুদের সুদ পাবে না, কিন্তু চক্রবৃদ্ধিতে কী হবে? সুদেরও সুদ হবে। তখন কী হবে? চক্রবৃদ্ধির সুদটা বেশি হতে থাকবে। হ্যাঁ, যত বেশি দিন হবে তত বেশি বেশি করে সুদ হতে থাকবে বেশি, কারণ ওটা সেক্ষেত্রে সুদেরও সুদ হতে থাকবে। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেক্ষেত্রে কী হয়? কোনো সুদের সুদ হয় না বলে প্রথম বছরে সরল সুদেও যা বেড়াবে চক্রবৃদ্ধি সুদেও তাই বেড়াবে। তাহলে এটা অ্যান্সারটা কী হবে? 1 এর অ্যান্সার হবে 1 বছর সুদে। এটা কী হবে? 1 বছর। আচ্ছা, চলে আসলাম 2 একটা। দ্বিঘাত সমীকরণে এত সমান হলে বীজদ্বয়, আচ্ছা, ax² বলেছে প্লাস bx প্লাস c সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এর ক্ষেত্রে বলেছে এর যে নিরূপক, হ্যাঁ, সেই নিরূপকটা b² সমান 4ac, তাই বলেছে তো, বা b² - 4ac সমান 0 হয়। এইটা যদি হয় b² - 4ac সমান 0 হলে বীজদ্বয় কী হয়ে যায়? সমান হয় এবং বাস্তব হয়, তাই তো? বাস্তব হবে ও সমান হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কি হবে? বাস্তব তো দেওয়া আছে, শূন্যস্থানে কি বসবে? এখানে সমান হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, ax² প্লাস bx প্লাস c সমান 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের b² - 4ac কে বলা হয় নিরূপক। এই নিরূপকটা যদি কি হয়? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তবে বাস্তব মান পাওয়া যায়। এখানে ইকুয়াল টু 0 বলা আছে, তাহলে বাস্তব তো পাবোই, সেই বাস্তবটা দেওয়াই আছে। আর কি হয়? যদি 0 হয় এটা নিরূপকটা, তাহলে বীজদ্বয় সমান হয়ে যায়। হ্যাঁ, আর যদি এটা গ্রেটার দ্যান হতো তাহলে কী হয়ে যেত? অসমান হতো। বাস্তব হতো কিন্তু অসমান হতো। আর এখানে এটা বাস্তব হবে এবং সমান হবে যদি কি হয়? এই b² - 4ac সমান 0 হয়, বাস্তব এবং সমান। এটা মনে রাখবে যে এই যে একটা শর্ত আমি শিখিয়েছিলাম, b² - 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে একমাত্র এটা বাস্তব।
তার মধ্যে এই গ্রেটার দেন না হয়ে যদি ইকুয়াল টু হয় তাহলেও বাস্তব, কিন্তু বীজদ্বয় কি হবে সমান। আর যদি এটা কি হয় শুধু গ্রেটার দেন হয় তাহলে কি হবে বাস্তব হবে এবং অসমান হবে। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে, এই ক্ষেত্রে হবে বাস্তব অসমান আর এই ক্ষেত্রে হবে বাস্তব সমান। লিখে দিই বাস্তব অসমান আর এটা হলো বাস্তব সমান। নিশ্চয়ই বোঝাতে পারলাম এটা। চলে আসছি 3 অঙ্কে। দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি কি হয়, বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি হয় সমানুপাতী বলা হয়। হ্যাঁ, এই সমানুপাত থাকলে সদৃশ সদৃশ বা সদৃশ কোণী বলা হয়। সদৃশ বললে হবে, তাহলে বাহু দুটোকে যদি মানে এরকম বলতে চেয়েছে, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, এবার দেখা হলো এই বাহুর অনুপাত যা, এই বাহুর অনুপাত তাই, এই বাহুর অনুপাত তাই। হ্যাঁ, তাহলে কি হবে বলতে দেখি এই কোণগুলো কিন্তু সব সেম হবে। কোণগুলা এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি বলবো ত্রিভুজ দুটো সদৃশকোণী অর্থাৎ সদৃশ বলা হবে। হ্যাঁ, সদৃশকোণী বলা হবে, সদৃশ বলা হবে। তাহলে এখানে সদৃশ বা সদৃশকোণী যে কোনো একটা লিখলে উত্তর পাবে তোমরা। হ্যাঁ, সদৃশ কোণী লিখতে পারো, সদৃশও লিখতে পারো। আচ্ছা, চলে আসছি 4 cos স্কয়ার থিটা প্লাস sin মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/x হলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটার মান কত? আচ্ছা, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা এর মান তো চেয়েছে, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো আমরা। তাহলে cos স্কয়ার থিটার হোল স্কয়ার, এটা হলো sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললাম। এবার বলো এর মানটা কত? 1, আর এর মান তো 1/x বলেই দিয়েছে, এতে কত হয়ে গেল 1/x। অঙ্কটা বুঝতে পারলে সবাই? আরেকবার বলে দিচ্ছি, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা মান চেয়েছে, আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পেলাম, a প্লাস b a মাইনাস b। এবার এটার মান তো আমরা জানি 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান তো 1, সর্বদা 1 হয়, সেটা 1 বসিয়ে দিলাম। আর এর মান তো 1/x, সেটাও বসিয়ে দিলাম। গুণ করলে কত হয়ে গেল 1/x। তাহলে ওটার आंसर হয়ে গেল 1/x। শূন্যস্থানে বসবে না। চলে আসছে আমরা 5 অঙ্কে 2-5। কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, নিরেট অর্ধগোলক হলে সমতল হবে কতগুলি? 1টি। সমতল কতগুলো হবে? সমতল সমান 1টি। হ্যাঁ, একটাই সমতল থেকে, এই যে দেখো এটা অর্ধগোলক, তাহলে এইটাই হচ্ছে সমতল শুধু, তাই তো? সমতল, আর কোনো সমতল নাই, একটাই সমতল আর একটা বক্রতল। তাহলে সমতল সংখ্যা 1টি হবে। আচ্ছা, 5 গেল। এবার 6 অঙ্ক। কি বলেছে? x1 x2 xn এই সংখ্যাগুলির n সংখ্যক সংখ্যার গড় x হলে kx1 এদের গড় কত? আচ্ছা, ঠিকই আছে। আচ্ছা, kx1 kx2 kx3 kxn এদের গড় x2 kx3 kxn বাই n, তাই তো? n দিয়ে ভাগ করলে পেয়ে যাব টোটাল সংখ্যাকে, মোট পদ সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পেয়ে যায়। k কমন নিয়ে নিলাম, x1 প্লাস x2 প্লাস x3 xn, তো x3 বাই নিচে কত n। এবার দেখো এই জিনিসটাকে আবার x বার বলে, তার মানে কত হয়ে গেল k ইনটু x বার। এই যে পুরো জিনিসটা আমি লিখলাম, এটাকে কি বলা হয়? x বার বলে, যে x বার বলা হয়, তাই তো?
মানে মোট এটা বলেই দিছে যে এদের গড় হচ্ছে কত এক্স বার, তার মানে কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn কে n দিয়ে ভাগ করলে তার গড় কত পাবো আমরা x বার পাবো, আর এদিকে যে k কমন হয়ে আছে তাহলে k ইনটু x বার, টোটাল তাহলে একসঙ্গে গড় কত পেয়ে গেলাম k x বার। 2 পর্যন্ত কমপ্লিট হলো আমাদের। আচ্ছা আমরা আর যাচ্ছি না, এর পরের দিন বাকিটুকু শেষ করে দেবো।